তোর আশিকি সুরাইয়া রাফা পর্ব সংখ্যা ৩৫ ও ৩৬। প্রিসিলা দৃষ্টি ঘুরালো। ঘরের বিপরীত পাশে দেওয়ালটাকে আচ্ছাদন করে রেখেছে সাদা স্বচ্ছ গ্লাস উইন্ডো। গোধূলি আর সন্ধ্যার মধ্যবর্তী সময় হওয়াতে জঙ্গলের গাছপালা ভেদ করে হলদে নরম কণে দেখা আলো টিকরে পড়ছে ঘরের ভেতর। সমগ্র দেওয়ালটা জ্বলজ্বল করছে হীরের মতন। প্রিসিলা ছুটে গেল সেদিকে। স্বচ্ছ দেওয়াল ভেদ করে দৃষ্টি ফেলল বাইরের জঙ্গলে। বাইরে পাহাড় ঘেরা গহীন আবরণ্য, যার এক পাশ দিয়ে একে বেঁকে নেমে গেছে সরু স্বচ্ছ এক পাহাড়ি নদী। নদীর ওপাশে মাথা উঁচিয়ে আছে এক নাম না জানা বিশাল পর্বত, যার গায়ে গেড়ে বসেছে ছোট বড় অসংখ্য কুড়েঘর। সম্ভবত ওটা একটা গ্রাম। সবুজ পাহাড়ের গায়ে রঙের কুড়েঘরগুলো দেখতে ছবির মতোই লাগছে। আর এপাশে পাইন গাছের বিস্তৃত খোলা বন, ঝোপঝাড় আর লতাগুলো আচ্ছাদিত এবং নিবিড় বনে ফুটে আছে হরেক রকমের ফুল। বুনো ফুলে সেই মিষ্টি সুঘ্রাণ বেশে ঘরে প্রবেশ করছে। মনে হচ্ছে এটা কোনো গড় নয়, বরং এক টুকরো শান্তি। প্রাকৃতিক শান্তিকে আলিঙ্গন করার প্রয়াসে চোখ বুজে গভীর শ্বাস টানল প্রিসিলা। তখনই পেছন থেকে ওর কোমর জড়িয়ে ধরল ইয়াশ। কাঁধের উপর চিবুক টেকিয়ে প্রশান্ত গলায় প্রশ্ন করল, শ্বশুরবাড়ি পছন্দ হয়েছে ম্যাম? খুবই, মিষ্টি হেসে জবাব দিল প্রিসিলা। ইয়াশ ওর হাতটা ধরে ভেতরের দিকে টেনে নিয়ে যেতে যেতে বলল, বেডরুম দেখবি চল। বাইরের ঘর থেকে কয়েক পা বাড়াতেই চোখে পড়ে এক সুসজ্জিত শোবার ঘর, যার ভেতরে পা রাখা মাত্রই অচেনা এক বুনো ফুলের খুশবুতে মন প্রাণ ভরে উঠল প্রিসিলার। সামনে কিং সাইজের বেড, যার উপর বিছানা রয়েছে নরম সিল্কের চাদর। প্রিসিলা এগিয়ে গিয়ে সেখানটায় বসলো। অতঃপর নাক টানতে টানতে চারিদিকে চোখ বুলিয়ে বলল, এটা কিসের সুবাস? ইয়াশ হাত দিয়ে ইশারা করে পাশের কফি টেবিলের উপর সাজিয়ে রাখা এক গুচ্ছ নীল রঙের ফুল দেখিয়ে দিল। প্রিসিলা মুগ্ধ নয়নে দেখল সেগুলো। কাছে গিয়ে সুবাস নিল। পরপর বিষম্যভূত কণ্ঠে প্রশ্ন শুনল, ভীষণ স্নিগ্ধ, কিন্তু এই ফুলের নাম কি? ব্লুবেল, ছোট্ট করে জবাব দিল ইয়াশ। প্রিসিলা বিস্ময় জড়ানো দৃষ্টিতে চারিদিকটা দেখতে লাগলো। হঠাৎ ওর চোখ গিয়ে আটকালো কাচের দেওয়ালে ঘেরা শাওয়ারের দিকে। সেদিকে তাকিয়ে চোয়াল জুড়ে পড়ল মেয়েটার। হতভম্ব হয়ে বলল, এখানে শাওয়ার কীভাবে নেয় মানুষ? সব তো দেখা যাচ্ছে। ইয়াশ ওর কানের কাছে গিয়ে এসে ফিসফিস করে বলল, আমি দেখলে সমস্যা কোথায়? কথাটা বলে প্রিসিলাকে আরও কোনো কিছু বলার সুযোগ দিল না সে। অগাত্য মেয়েটাকে এক সমুদ্র বিস্ময় ভাসিয়ে দিয়ে নীরবে পদচারণে এগিয়ে গেল জানালার কাছে। ওর পিছু পিছু প্রিসিলাও গেল, গিয়ে দাঁড়ালো জানালার কুল ঘেঁষে। বাইরে বুনো বাতাসের তীর তীর দুল খাচ্ছে সফেদ পর্দাগুলো। ইয়াশ হাত বাড়িয়ে পর্দা সরালো। সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে উঠল এক ডাল খোলা আকাশ। চোখের সামনে দিয়ে পাল তোলা নৌকার মতো উড়ে উড়ে যাচ্ছে অসংখ্য সাদা মেঘের বেলা। সেখান থেকে আকাশটা খুব কাছে মনে হয়, যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে ওই দূরে নীলিমা। খানিকক্ষণ মুগ্ধ নয়নে আকাশ দেখল প্রিসিলা। ইয়াশও তাকিয়ে ছিল নির্বাক হয়ে। পরপরই পাশ ফিরে তাকিয়ে প্রশ্ন করল মেয়েটা, শোবার ঘরে এত বিশাল জানালা কেন? ইয়াশ আকাশের দিকে কিছু একটা ইশারা করে আচ্ছন্ন মতো জবাব দিল, ওদেরকে দেখবো বলে। ওরা কারা? ওই যে আমার মা বাবা। এবার কপাল গুছালো প্রিসিলা। আকাশের বুকে মানুষকে অস্তিত্ব খুঁজে ফিরে অপেক্ষাতে বলে উঠল, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না। বিপরীতে ঠোঁট বাঁকালো ইয়াশ। নির্বিচ্ছিন্ন চাহনিতে সদূরে আকাশটার তাকে পরখ করতে করতেই বরফ শীতল গলায় জবাব দিল, আমি পাচ্ছি। ঘড়িতে এখন রাত 8:55। বিকালে শান্ত নিরিবিলি পরিবেশ এখন অশ্নি রূপ নিয়েছে। মেঘ তমতমে আকাশটা কেঁদে ভাসাচ্ছে দুনিয়া। বাইরে ভারী বাতাসে জঙ্গলে বড় বড় পাইন গাছগুলো দৈত্যের মতন মাথা নাড়াচ্ছে। জ্বর হচ্ছে প্রচুর। বৃষ্টির ঝাপটায় ট্রি হাউসের কাছের দেওয়াল সমসম করে আওয়াজ হচ্ছে, ইলেকট্রিসিটি নেই। আলপাইন ফরেস্টগুলোতে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি হয়। আবহাওয়া এখনও কোনো তাল ঠিক নেই। এই বৃষ্টি তো রোদ। তবে আজকে জড়ো হাওয়া দেখে মনে হচ্ছে না এত সহজে শান্ত হবে প্রকৃতি। ওইদিকে সন্ধ্যা হতেই আবার জ্বরটা ফিরে এসেছে প্রিসিলার। ডাক্তার বলেছে শারীরিক দুর্বলতা এখনও কাটেনি। ফোনে পরামর্শ দিয়ে আবারও স্যালাইন লাগানো হয়েছে তাকে। স্যালাইনের শীতল ঠান্ডা প্রভাবে শরীরটা ক্রমশ নিস্তেজ হয়ে আসছিল প্রিসিলার। চোখ দুটো বন্ধ হয়ে গিয়েছে আপনা আপনি। সম্ভবত ঔষধের প্রভাবে সন্ধ্যা রাতে ঘুমিয়ে গিয়েছে মেয়েটা। তারপর যখন ঘুম ভাঙল তখন মধ্যরাত। বজ্রপাতের বিকট আওয়াজে দরিদ্রিত কেঁপে উঠছিল যেন। কেঁপে উঠছিল প্রিসিলাও। ভয়ে আতকে উঠে তড়াক করে চোখ দুটো খুলতেই পেল মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে ওর দিকে ঝুঁকে আছে ইয়াশ। ওভার সাইজ টি শার্ট আর
শর্ট পরিত ছেলেটা দৃষ্টি গুলাটে, যেন নেশায় বুধ হয়ে আসে সে। চকিত ডাকলো প্রিসিলা। ইয়াস জবাব দিল না ইয়াস। আচ্ছন্নের মতো আওড়ালো, তোর ওই চো দুটোর মাঝে কি আছে বলতো? আফিম, কোকেন নাকি তার চেয়েও হেভি কিছু? প্রিসিলা একটু অপ্রতিভ হলো। ল্যাম্পশেডের ক্ষীণ আলো তার ফর্সা ত্বক রাঙ্গা হয়ে উঠল। কৌতূহল নিয়ে জানতে চাইল, কি হয়েছে তোমার? জানি না, এলোমেলো লাগছে সব কিছু। তুই আমার জীবনে আসার পর থেকেই এমনটা হচ্ছে। মাথার মধ্যে সারাক্ষণ মৌমাছির মতো গুঞ্জন করিস। হুটহাট তোকে দেখতে ইচ্ছে করলেই এই জঙ্গল নিবাস ছেড়ে আমি মিলানোতে ছুটে যাই। তোর আশেপাশে কাউকে সহ্য হয় না আমার। এখন তো মনে হয় তোর জন্মই হয়েছে আমার জন্য। মাঝে মধ্যে ইচ্ছে করে তোকে দুনিয়ার সবার থেকে আড়াল করে নিজের বুক পকেটে লুকিয়ে রাখি। আর মাঝে মধ্যে কি ইয়াস? জড়ানো গলায় প্রশ্নটা করলো প্রিসিলা। সঙ্গে সঙ্গে এক হাতে ওর গাঁটটা চেপে ধরে উন্মাদের মতোই ঠোঁটের উপর হামলে পড়ল ইয়াস। তীব্র এক চুম্বনের প্রগাঢ়তা রক্তাক্ত করে দিল মেয়েটার জোরে পুরা তপ্ত ঠোঁট দুটো। প্রিসিলা অনুভব করলো ওর শরীরটা নিয়ন্ত্রণ হারাচ্ছে, কাঁপছে ভীষণ। অনুভূতিরা সব অশ্রু হয়ে চোখ বেয়ে গড়িয়ে পড়ছে। ইয়াস ঠোঁটের তীব্রতা একটু শিথিল হতেই ঠোঁট নাড়ালো সে। ক্রেজি, ইয়াস আই এম ক্রেজি অ্যাবাউট ইউ বলেই প্রিসিলার উপর ঝুঁকিয়ে গেল সে। প্রথমে ঠোঁটে ঠোঁট থেকে গিবা, আর তারপর ওর নরম বুকে মুখ গুজল ইয়াস। গুড় লাগা সরে বলে উঠল, আজ ফ্লুরা মাম্মা বারবার জিজ্ঞেস করছিল আমি কি খেতে চাই, আমার ফেভারিট খাবার কি। বাট ইউ নো হোয়াট, I could not say that my favorite is only her daughter. এক নিঃশ্বাসে কথাগুলো বলে মহাচ্ছন্ন হয়ে ওর জামার চেইন হাত রাখতে গিয়ে ইয়াসকে থামালো প্রিসিলা। সংকীর্ণ গলায় বলল, তুমি কি বলে গেলে আমার জ্বর? এদিক ওদিক মাথা নাড়ালো ইয়াস। কাতর স্বরে জানালো, না বলিনি। তোর এই জ্বরে পুরা রক্তিম মোহময় মুখটা আজ আমাকে ভীষণ টানছে রে প্রিসি। তোর তপ্ত শরীরে আগুন নিজেকে জলসাতে ইচ্ছে করছে খুব। একটু কষ্ট করে সহ্য করে নে না বেবস, আল বি জেন্টাল। বিপরীতে আর কিছু বলতে পারল না প্রিসিলা, শুধু অনুভব করলো তার জ্বরটা হুড় হু করে বাড়ছে। সেই সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে প্রকৃতির উত্তাল জড়ো হাওয়া। ভেতরে তীব্র জ্বরের কাছে বাইরের এলোমেলো হাওয়া বড্ড ফিকে মনে হলো ওর। তরতরি কাঁপল শরীর। তখন কান্নে ভেসে এলো শরীরের সঙ্গে আষ্টে পিষ্টে মিশে থাকা ইয়াসের বুকের ভেতর নির্বিচ্ছিন্ন হৃদস্পন্দন, দুকপুক দুকপুক দুকপুক। সকালে ঘুম ভেঙে বিছনায় নিজেকে একা আবিষ্কার করলো ইয়াস। আশেপাশে কোথাও মেটা নেই, অথচ তার শরীরের মিষ্টি সুঘ্রাণটা এখনও ইয়াসের চারিপাশে মোমো করছে। বালিশে লেগে আছে নেশাতুর চুলের সুবাস। খানিকক্ষণ উপর হয়ে সেটাতে মুখ গুজিয়ে রাখলো ইয়াস। তারপর আস্তে বিছানা ছাড়তে গিয়ে দেখলো তার টি শার্টটাও কোথাও নেই। অগত্য শুধুমাত্র ট্রাউজার পরিহিত অবস্থায় শুবার ঘর থেকে বেরিয়ে এলো সে। বাইরেও বেরোতেই দেখতে পেল ডান পাশে গ্লাস উইন্ডোজের সামনে দাঁড়িয়ে বাইরের মুক্ত দানার মতো চকচকে জলের ফুটাগুলো ছোঁয়ার বৃথা চেষ্টা করছে প্রিসিলা। মনোযোগ তার সেখানেই নিবদ্ধ। রাতভর বৃষ্টিতে ভিজে স্নিগ্ধ সাদে সেজেছে প্রকৃতি। গাছগাছালির মাথায় মাথায় খেলছে ভোরের নরম হাওয়া। দূর পাহাড়ে চূড়ান্ত উঁকি দিয়েছে এক ফালি হলুদাভ সূর্য। তেজহীন সোনাবরণ রোদের ছটা গাছের ফাঁক ফুকর বেদ করে আছড়ে পড়ছে প্রিসিলার গুম গুম মায়াবী চেহারায়। গাঢ় নীলাভ চোখ দুটো অদ্ভুত দ্যুতি ছড়াচ্ছে যেন। একটু দূরে দাঁড়িয়ে চিবুক আঙ্গুল বুলাতে বুলাতে গভীর দৃষ্টিতে মেয়েটাকে অপদাস্তকময় পরখ করতে লাগলো ইয়াস। ওভারসাইজ টি শার্টে ওকে অনেক ভালো মানিয়েছে। তাল গাছের মতো লম্বা ইয়াসের সাইজ ওর হাঁটুতে গিয়ে টেকেছে। কিউট লাগছে ভীষণ। কয়েক মুহূর্ত নীরবে পর্যবেক্ষণ করে ধীরে ধীরে পায়ে এগিয়ে গিয়ে পেছন থেকে প্রিসিলার গা ঘেঁষে দাঁড়ালো ইয়াস। শরীরের সংস্পর্শে কারার উপস্থিত টের পেয়ে চকিত ঘুরে তাকালো প্রিসিলা। লম্বায় তার দ্বিগুণ ছেলেটা। সহসা মাথা তুলে যে উঠে বলল, কি সমস্যা তোমার? এভাবে বই দেখালে কেন? আমি কখন দেখালাম? তুই বই পেয়েছিস, এটা তোর সমস্যা। অমন দৈত্যের মতো লম্বা হলে বই পাওয়াটা কি অস্বাভাবিক? এবারে গিবা নামিয়ে প্রিসিলার দিকে ঝুঁকে এলো ইয়াস। সূক্ষ্ম বিপ্রুপ করে বলল, তুই পারলে হয়ে দেখা। ইয়াসের বিপ্রুপ গায়ে মাখলো না প্রিসিলা। গার বাকি ইয়াসের চোখে চোখ রেখে বলল, আমার লম্বা হওয়ার প্রয়োজন নেই। আই অলরেডি হ্যাভ এ বিগ বয়। মেয়েটার কথা শুনে হাসি সংবরণ করতে পারল না ইয়াস। ফিক করে হেসে উঠতে প্রিসিলা মনে হলো চারিদিকটা কেমন আলোয় জলমলে হয়ে উঠল। পৃথিবী তার জরাজীর্ণ খোলস বদলে প্রাণোজ্জ্বল রূপে আবর্তিত হলো। গাছের মাথায় জ্বলতে থাকা এই
আটকুটুরি গড়ে ধরা দিল এক অপার্থিব মোহময় দৃশ্য। প্রিসিলা মুগ্ধ নয়নে তাকিয়ে দেখল সেই দৃশ্য। আচ্ছন্নের মতো দুহাত বাড়িয়ে আঁকড়ে ধরল ওর পুরুষালী গাল। সপ্রশংস গলায় বলল, তোমার হাসিটা সবচেয়ে সুন্দর। প্রিসিলার কথা শুনে চুকাভাবে ব্রু উচালো ইয়াস। সন্দিগ্ধ গলায় প্রশ্ন করলো, হঠাৎ এত সপ্রশংসর বাবা সাচ্ছিস? গানটা কি হিম? প্রিসিলার দীর্ঘশ্বাস ছাড়ল। নরম গলায় আর্জি জানালো, আমার তোমাকে কিছু বলার আছে। বলে ফেল, ইম্পর্ট্যান্ট কিছু। এবার একটু সিরিয়াস হলো ইয়াস। হাতের সাহায্যে চুলগুলো ব্রেক ব্রাশ করে বলল, কোন বিষয়ে? প্রিসিলা এবার শোবার ঘর থেকে একটা ডকুমেন্ট নিয়ে এসে ইয়াসের সামনে তুলে ধরল। সেটাতে তীক্ষ্ণ নজর বুলিয়ে ইয়াস জানতে চাইল, এটা কোথায় পেয়েছিস? উত্তর দিল না প্রিসিলা, উল্টো তার স্বরেই প্রশ্ন করলো, তুমি ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করেছিলে? পাপার খুব ইচ্ছে ছিল তাই। মুখ গুমরা করে কথাটা বলল ইয়াস। প্রিসিলা জবাব দিল, ভুল বললে। তোমার ছোটোবেলার ড্যাডের খুব ইচ্ছে ছিল যে একদিন পাইলট হবে, কিন্তু জীবন তাকে সেই সুযোগ দেয়নি। আর এর জন্য পাপা এত করে চায় তুমিও পাইলট হও। হয়তো তোমার মাঝে সে তার বাইয়ের প্রতিচ্ছবি খুঁজে পায়। এটা দীর্ঘ 6 মাসের ট্রেনিং। আমি এই মুহূর্তে তোকে ছেড়ে কোথাও যাব না প্রিসি। রুক্ষ স্বরে কথাটা বলে ঘুরে দাঁড়ালো ইয়াস। সম্ভবত হেঁটেই চলে যেত। তখন পেছন থেকে ওর হাতটা টেনে ধরল প্রিসিলা। ইয়াস ফিরে তাকালো, অনুনয় স্বরে বলল, ইয়াস প্লিজ, শুধু পাপার নয়, এটা আমারও ইচ্ছে। আই ওয়ানা বি আ পাইলট ওয়াইফ। তুমি কি আমার জন্য এটা করবে না? সঙ্গে সঙ্গে ছোট্ট নাজুক শরীরটাকে নিজের বুকে এনে ফেলল ইয়াস। নরম গাল দুটো আঙ্গুলে শক্ত বাঁধন চেপে ধরে হিসিয়ে বললে, ম্যানুপুলেট করছিস? যদি বলি করছি, তোকে ছাড়া বাঁচা অসম্ভব। 6 মাসই তো, আমি অপেক্ষা করব। এবার একটু দমল ইয়াস। প্রিসিলার কথায় পাশে জুড়ে দিল এক অপ্রত্যাশিত কঠিন শর্ত, পারবি এই ট্রি হাউসে একা থাকতে? পারবো, দৃঢ়তার সঙ্গে প্রত্যুত্তর করল প্রিসিলা। তৎক্ষণাৎ ওর কপালে কপাল টেকালো ইয়াস। চেহারা অসহায় অবিভক্ত ফুটে কাতর গলায় বলল, আমারও বর্তমানে যদি কেউ তোর দ্বারে কাছে গেছে, আমি তখন উন্মাদ হয়ে যাব প্রিসি। বিশ্বাস কর, সেই মানুষটাকে আগে আমি তোকে খুন করব। আদেশ মঞ্জুর। ছোট্ট করে উত্তর দিল প্রিসিলা। ইয়াস আবারও বলল, ট্রি হাউস থেকে বাইরে পা রাখবি না, এক মুহূর্তের জন্য না। রাখবো না। গুডগান, বার তো বলো তুমি যাবে। প্রিসিলার প্রশ্নের বিপরীতে ইয়াস সরাসরি কোনো উত্তর দিল না, শুধু মাথা নাড়িয়ে বলল, ইউ আর গোয়িং টু বি এ পাইলট ওয়াইফ ভেরি সুন। প্রায় 6 মাস পরে। এখন বসন্তকাল। ফলে ফুলে পাখির কলতানে নববধূর মতোই সেজে আছে প্রকৃতি। চারিদিকে যেন রঙের মেলা বসে যায়। গাছে গাছে পাতায় পাতায় ফুটে আছে নানান রঙের ফুল। পাহাড়ি চূড়ায় ঝর্ণার গা বেয়ে নেমে আসা হিমেল বাতাসে তখন বনফুল সৌরভ। শেষ বিকালে সূর্যের তেজহীন কমলা রঙের আলোয় ঝলমল করছে ভুবন। দেখলে মন প্রাণ জুড়িয়ে আসে। গত 6টা মাস ধরে একাকে এই ট্রি হাউসে থাকতে থাকতে খুব অদ্ভুতভাবেই প্রকৃতির মায়ায় জড়িয়ে গেছে প্রিসিলা। কখনো নদীর বুকে বয়ে চলা কুলকুলে ওই জলের শব্দ কান পেতে শুনে, আবার কখনো ফুলের সঙ্গে আনমনে কথা বলে। গত বেশ কিছুদিন ধরেই ট্রি হাউসের সঙ্গে লাগোয়া ওক গাছের মগডালে এক চড়ুই দম্পতি এসে বাসা বেঁধেছে। তাদের সঙ্গে ভাব হয়েছে ওর। নাম দিয়েছে তরুলতা। সেই চড়ুইটাই তরু আর মেয়েটা লতা। প্রতিদিন একবার করে বারান্দায় ডেকে এসে ওদের সঙ্গে আলাপ জমায় প্রিসিলা। মাঝে মধ্যে 2-1টা গমের দানাও আপ্যায়ন করে খেতে দেয়। তরুলতা সম্ভবত নবদম্পতি। সারাক্ষণ একজন আরেকজনের সঙ্গে চিপকে থাকে তারা। ওই জন্য প্রিসিলাও খুব একটা ডিস্টার্ব করে না ওদের। নয়তো উড়ে এসে জুড়ে বসে এই প্রতিবেশী যুগল খুশগল্প করার জন্য খুব একটা মন্দ নয়। এমনই এক জানালা কান্নি সে ঝিমঝিম করতে থাকার মধ্যে দুপুরে আর্টের সব সরঞ্জাম নিয়ে সাতখোলা কাঠের ডেকের উপর এসে বসলো প্রিসিলা। সারাদিন যেমন তেমন হলো, দিনের এই সময়টা একাকী বসে আর্ট করতে ভীষণ ভালো লাগে তার। অনেকক্ষণ ধরে কি আর্ট করবে ভেবে না পেয়ে জঙ্গলের পাশ দিয়ে বয়ে চলা পাহাড়ি নদীটাকে আঁকতে বসলো সে। ফার্স্ট ট্রেনিংয়ে যাওয়ার পরেই পাপা মাম্মা অনেকবার নিতে এসেছিল তাকে, কিন্তু প্রিসিলা যায়নি। এমনকি ইয়াসকে দেওয়া কথা মতো কখনো বের হয়নি এখান থেকে। যখন যা কিছু প্রয়োজন হয়েছে মুখে বলার আগেই একদল কালো স্যুট পরিহিত বিশাল দেহী মানুষ এসে প্রিসিলার দুয়ারে পৌঁছে দিয়েছে। প্রিসিলা জানে না এরা কারা, তবে ইয়াসকে যেহেতু ইয়ং মাস্টার হিসাবে সম্বোধন করে, তার মানে তারই সহচর। সাদা ক্যানভাসের উপর সবুজ পাহাড়ের কুল ঘেঁষে একে বেঁকে বয়ে চলা পাহাড়ি নদীটা ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছে প্রিসিলার রং বেরং পাহাড়ির তুলির আঁচড়ে। ঠিক তখনই ওর ঘর থেকে টেলিফোনের আওয়াজ ভেসে এলো। হঠাৎ টেলিফোনের শব্দে মুখর হয়ে উঠল মন কেমনে নিস্তব্ধ বিকল। রংতুলি
রেখে গায়ের অ্যাপ্রনটা খুলতে খুলতে দ্রুত সেদিকে ছুটল প্রিসিলা। হাঁপাতে হাঁপাতে ফোনটা রিসিভ করে কানে তুলতে ওপাশ থেকে বেশি এলো চিরচেনা সেই বিমুগ্ধ গলার স্বর। গুড আফটারনুন বেবস। বাক্যটুকু শোনা মাত্রই আশ্চর্য পুলকিত উদাসিত হয়ে উঠল প্রিসিলার মন। কেমনে বিষণ্ণ বিকালে। গুড আফটারনুন, কিন্তু তোমার ওখানে তো রাত, তাই না? নিস্পৃহ ভঙ্গিতে প্রশ্ন করল প্রিসিলা। ইয়াশ ক্লান্তি জড়ানো হাসি হেসে উত্তর দিল, হে বেবস, এখন মাঝরাত, প্র্যাকটিস শেষ করে মাত্রই হোটেলে ফিরেছি। তুমি খুব ক্লান্ত, তাই না? ক্লান্ত নয়। সদূরে ইতালির রেইন ফরেস্টে একটা পুতুলের মতো মেয়ে থাকে, যার কণ্ঠস্বর শুনলে সব ক্লান্তি হাওয়ার মতো উড়ে যায় আমার। ইয়াশের কথা শুনে টুটে কোণে স্ফীত হাসি ফুটল প্রিসিলার। হাসতে হাসতে হঠাৎ থমকে গেল প্রিসিলা। বিষাদ জড়ানো গলায় বলল, আমি তোমাকে মিস করছি ইয়াশ। আমার চেয়ে বেশি নয়। কবে ফিরবে? শিগগিরই। ঠিক আছে, তাহলে এখন রাখছি। এত তারা কেন? আট করছিস? ইয়াশের কথায় খানিকটা বিস্মিত হলো প্রিসিলা। বিহ্বলিত স্বরে জানতে চাইল, আমরা তো ভিডিও কলে নেই, তাহলে তুমি কি করে বুঝলে? ইয়াশের সামনে দেওয়ালে জোড়া মনিটর, তাতে বেশি আছে ট্রি হাউসের বিভিন্ন অ্যাঙ্গেলের ফুটেজ। কোনোটাতে প্রিসিলাকে সামনে থেকে দেখা যাচ্ছে, আবার কোনোটাতে পেছন থেকে। ওয়াশরুম থেকে শুরু করে বারান্দায় এমন কোনো কর্নার নেই যা ইয়াশের নখ দর্পণের বাইরে। কানে ধরে রাখা ফোন সমেত ইয়াশ নৈশব্দে ঝুঁকে গেল সেই মনিটরের দিকে। গভীর নজরে মেয়েটাকে পরখ করতে করতে শীতল গলায় জবাব ছুড়ল, এমনি গেইজ করলাম। মিলে গেল নাকি? মিলেছে, সহস্র প্রতি উত্তর করলো প্রিসিলা। ঠিক আছে, রেখে দিচ্ছি, মন দিয়ে আট কর। আচ্ছা বাই, ওয়েট। ফোন কাটার আগ মুহূর্তে জোর গলায় বাদ সাত লইয়াস পরপর কণ্ঠে নমনীয়তা ঢেলে বলল, আমার গুড নাইট কিস কোথায়? প্রিসিলা একটু অপ্রতিভ হল, বিপরীত মুখ কাচুমাচু করে বলল, এবার ফোনের মধ্যে না, মানে ব্যাপারটা বাকি কথা জিভ খসে বের হওয়ার আগেই ওকে মাঝপথে আটকে দিল ইয়াশ। তোমকে স্বরে বলল, তুই দিবি নাকি আমি বুর ফ্লাইটে মিলানো তো বেক কর। আমি ফিরলে কিন্তু শুধু কিস নয়, সঙ্গে রাতের ঘুমটাও কেড়ে নেব। ফুস করে দীর্ঘশ্বাস ছাড়ল প্রিসিলা। অতপর টেলিফোনকে আস্তে করে মুখের কাছে এনে নিঃশব্দে টুট চুয়ালো তাতে। ইয়াশ নিঃশ্বাস বাড়ি হয়ে উঠল, গুড় লাগা গলায় স্বীকারোক্তি করল, আই মিসড ইউ বেবস। অতপর ফোন কেটে যাওয়ার পিক পিক আওয়াজ। অপাশে ফোন কল কেটে যেতে ইয়াশ পেছন থেকে উদ্গ্রীব স্বরে চেঁচিয়ে উঠল কেউ একজন, হেই পুরো, তুমি কাকে স্ট্রোক করছো? সঙ্গে সঙ্গে কিবোর্ডে হাত চালিয়ে পিসিটাকে বন্ধ করে দিল ইয়াশ। অতপর পেছনে ঘুরে তাকাল, দেখলো ওর ব্যাচমেট মার্টিন দাঁড়িয়ে আছে। মার্টিন একজন ব্রিটিশ নাগরিক। ইয়াশের সঙ্গে আপাতত উড্ডয়ন প্র্যাকটিস করছে সে। সহসা ছেলেটাকে কড়া সতর্কবাণী দিয়ে বলল, ডোন্ট লুক অ্যাট, ইটস নট ফেয়ার। প্রকুঞ্চিত করে কথাটা বলল মার্টিন। তৎক্ষণাৎ কপট হাসিতে টুট বাঁকালো ইয়াশ। মার্টিনের কাঁধের উপর এক হাত রেখে নিরেট গলায় বলল, অলওয়েজ ফেয়ার হোয়েন ইটস অ্যাবাউট মাই ওয়াইফ। ওয়াইফ কথাটা শুনে মার্টিন একটু বিস্মিত হলো। পর মুহূর্তে ওকে অভিবাদন জানিয়ে বলল, ওয়াও, আমি জানতাম না যে তোমার বিয়ে হয়েছে। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশন ব্রো। থ্যাংক ইউ। কিন্তু নিজের ওয়াইফকে এভাবে স্ট্রোক কেন করছো? ইটস মাই প্যাশন। ওকে প্রতি মুহূর্তে না দেখলে আমার দিন ভালো যায় না। ইয়াশের কথা শুনে মার্টিন কুচকানো ব্রু ধীরে ধীরে সরল হয়ে উঠল। ছেলেটা জোরপূর্বক হেসে একটা বৃত্তি স্বতন্ত্র গলায় আওড়ালো, আমার মনে হচ্ছে পাইলট না হয়ে স্ট্রোকার হলে তোমার জন্য বেশি ভালো হতো। সঙ্গে এক রুকা গলায় প্রত্যুত্তর করলো ইয়াশ, ঠিকই বলেছ। পার্ট টাইম পাইলট হলেও আমি আসল একজন ফুল টাইমার স্ট্রোকার। ওইদিকে ইয়াশ কল কেটে যেতেই মনের আকাশ মেঘে চেয়ে গেল প্রিসিলার। চোখ ফেটে গড়িয়ে পড়লো এক ফোঁটা স্বচ্ছ নোনা জল। মুখে হাজারবার ভালো থাকার বুলি আওড়ালো মেয়েটা আসলে ভালো নেই। ইয়াশ বিহীন এই নিঃসঙ্গ জীবনটা আজকাল ভীষণ দুর্বিষহ মনে হয় তার। এই লাল হলুদ সবুজে ঘেরা বন, সদূরে নীল আকাশ, বসন্তের দমকা বাতাস, সব কিছুই তখন বিষাদ লাগে। মনের কোণে উকি দেয় কান্না জমা সুর। পৃথিবীর অন্য এক গুলার দে, সুদূর আটলান্টিকের ওপারে একই বিষাদমাখা সুর তুলে লোকাল বাসের কোনায় কোনায় মুখরিত করে তুলছে সদ্য চাকরি জীবনের স্বাদ আচ্ছাদন করা এক ঝাঁক মেডিকেল টিমের ছেলেমেয়ে। তাদের মাঝে হৃদমালাও আছে। সর্বদা গান নিয়ে পড়ে থাকা এই কুকিল কণ্ঠী রমণী আজকাল তার গানের দ্বারে কাছে দিয়েও গেছে না। কেমন যেন বিষণ্ণ হয়ে থাকে সারাক্ষণ। দৌড়াবাঁধা যান্ত্রিক জীবনযাপন তার। এখন আর CRVতে পাওয়া যায় না তাকে, দেখা মেলে না কোনো গানের আসরে। হৃদমিলার এখন উদাসীনতা নিয়ে আজকাল ভীষণ চিন্তিত থাকে মাহিন। কিন্তু বাবাকে কে বোঝাবে? ক্ষণিক্ষণের জোড়ো হাওয়ায় মতোই ওর সকল খুশি আনন্দ উচ্ছ্বাস কেড়ে নিয়ে বিন্দেশে পাড়ি জমিয়েছে এক অচেনা যুবক।
পাশে শুধু ওর জন্য রেখে গেছে একটা গিটার। গিটার কি কখনো অনুভূতির প্রকাশ মাধ্যম হতে পারে? কখনোই না। হৃদ জানে সেই যুবকের সঙ্গে দ্বিতীয়বার দেখা হওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবুও মন থেকে পুরোপুরি মুছে ফেলতে পারছে না কিছুতেই। স্বল্প সময়ের সেই ক্ষণস্থায়ী ভালো লাগার কথা, লোকটার কথা মনে পড়লে আর কোনো কিছুতেই মন বসে না তার। মাঝে মধ্যে রাগও হয় নিজের উপর। সেদিন যুগের বসে নাম্বার খচিত রুমালটা ফেলে না দিলে অন্তত একটা যোগাযোগের সুযোগ থাকতো, কিন্তু এখন তো সেটাও নেই। কেবল ওই নাম্বারটা ব্যতীত লোকটাকে ফেলে যাওয়ার কোনো কিছুই ছিল না হৃদের কাছে, এমনকি নামটাও জানে না সে। এই ভুলের মাসুল হিসাবে হৃদমালা অবশ্য কম পাগলামি করেনি। প্রায়শ ফোন বুথে গিয়ে বৃষ্টি স্নাত রাতের আধারে এক ঝলক দেখায় রাখা সেই নাম্বারে ডায়াল করে সে, কিন্তু পরিস্থিতি বোধ হয় তার অনুকূলে নেই। প্রত্যেকবার রং নাম্বারে বলে কেটে যায় ফোন। হৃদমালা হতাশ হয়। তারপর কিছুদিন পরে আবারও নাম্বার নিয়ে শুরু করে কোনো না কোনো পাগলামি। ওর হাতে ক্ষমতা থাকলে হয়তো রুমালটা গিয়ে তুলে নিয়ে আসতো, কিন্তু আফসোস, দূর পাহাড়ের খাদে পৌঁছানোর দুঃসাহস কোনো সাধারণ মানুষের নেই। সুন্দরবনে একটা মেডিকেল ক্যাম্প শেষ করে আজ আবারও ফেরার পথে বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। সচরাচর সব কিছু স্বাভাবিক মনে হলেও বৃষ্টি দেখলে হৃদমালার মনটা বিষণ্ণ হয়ে যায়। আরও বেশি মনে পড়ে সেই লোকটাকে, লম্বা চওড়া সুদর্শন যুবকটিকে দেখার লোভে হৃদয়টা আনছান হয়ে ওঠে। জীবনটাকে তুচ্ছ মনে হয় কেবল ওই একটাই মানুষের জন্য। এতটা কি তবে ভালোবাসে? প্রেমে কি মানুষ এভাবেই পড়ে? হৃদ আলগুচ্ছে মাথা এলিয়ে দেয় চলন্ত বাসের জানালায়। নীরব নির্বৃত্ত চোখে দেখতে থাকে ওই উচ্ছ্বাসিত ছেলেমেয়েগুলোকে, যারা ভাবে পৃথিবী সুন্দর। তার চেয়েও সুন্দর মানব মনের অনুভূতি। দেখতে দেখতে পথ ফুরিয়ে যায়। বাসে সে থামে গন্তব্যে। সহকর্মীদের বিদায় জানিয়ে হৃদ আস্তে ধীরে বাড়ি দিকে এগোয়। ঝুম বৃষ্টিতে রাস্তার ধারে ফুটপাতগুলো খালি পড়ে আছে। রিক্সা নেই, সিএনজি নেই, কোনো টং দোকানও নেই। একলা পথিকের মতো নীরব পদচারণ এগিয়ে চলে হৃদমিলা। যেতে যেতে তার মনের মাঝে চাতকিনীর মতো তৃষ্ণা উদয় হয়। কথা বলার তৃষ্ণা, যেই একটা ডিজিটের জন্য তার নাম্বারটা বারংবার রং হতো, সেই নাম্বারটা হুট করে মাথায় চলে আসে, অনেকটা মিরাক্কেলের মতো। 88098 হবে। ঝুম বৃষ্টির মাঝে দাঁড়িয়ে একাই উদ্যাসিত হলো হৃদমালা। এদিক ওদিক অস্থির চোখ বুলিয়ে খুঁজতে লাগলো ফোন বুথ। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে পেয়ে গেল একটা, ছুটে গেল সেদিকে। ভেতরে ঢুকে কিছুক্ষণ চোখ বন্ধ করে মাথা গুছিয়ে নিল নাম্বারটা। অতঃপর বৃষ্টি ভেজা কাপা হাতে ডায়াল করলো সেটাতে। হৃদের বুক দুরপুর দুরপুর কাঁপছে। এটাই শেষ সুযোগ, কিন্তু হায়, মেয়েটার সকল আকাঙ্ক্ষা এক নিমিষেই গুড়িয়ে দিয়ে কানে ধরার সঙ্গে সঙ্গে অপাশ থেকে মিষ্টি কণ্ঠী এক বিদেশি রোমানি সরি বলে কেটে দিল। নাম্বার নাকি বন্ধ। মনটা ভেঙে গেল হৃদমিলার। একটা ভাঙ্গাচূড়া ছাপ পড়ল তার চেহারায়। এক চোট কান্নার ঢেউ ভেতরে থেকে স্রোতের মতোই উতলে এলো গলার কাছে। সেই হারিয়ে ফেলল হৃদমেলা। অচেনা একটা মানুষের জন্য নিজের এতগুলো বছরের আত্মসংযম ভুলে রাস্তার ধারের ফুটপাতে দাঁড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল মেয়েটা। কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকিয়ে পরম স্রষ্টার কাছে সাহায্য চাইল। অস্থির হয়ে বলতে লাগলো, ঈশ্বর, ধৈর্য দাও, ওই মানুষটাকে ভুলার শক্তি দাও, আর নয়তো তাকে এনে দাও। সারাটা দিন ববগুড়ের মতো বৃষ্টিতে ভিজে সন্ধ্যা নামার আগে মুহূর্তে বাড়ি ফিরল হৃদমেলা। সময়টা বিকেল আর সন্ধ্যার মাঝামাঝি হওয়াতে সূর্যের তাপ কমে গিয়ে একটা নৈসর্গিক ছায়া পড়েছে পৃথিবী জুড়ে। তখনও অভিমানী কিশোরীর মতো মুখ বার করে আছে আকাশ। দেখে মনে হচ্ছে খুব দ্রুতই অজুর দ্বারা কেঁদে উঠবে সে। রাস্তার বাঁক পেরিয়ে গেটের ভেতরে প্রবেশ করছিল হৃদমালা। তখনই হঠাৎ করে একগুচ্ছ মেঘবেজা পাগলাটে হাওয়া এসে শুয়ে দিল তাকে। বাতাসে পরিচিত সুঘ্রাণ। প্রথমে ভ্রম মনে হলেও পরপর একই ঘটনা পুনরাবৃত্তি হওয়ায় আচানক দাঁড়িয়ে পড়ল মেয়েটা। ঘুরে তাকাতেই দেখল বৃষ্টি ভেজা চকচকে রাস্তার ওপারে একটা বিলাসবহুল টয়োটা দাঁড়িয়ে। হৃদের কপাল কুঁচকে গেল। কৌতূহল জড়ান চোখে আর একটু ঘুরে তাকাতেই দেখল গাড়ির সঙ্গে দাঁড়িয়ে আছে এক লম্বাটে যুবকের ভেজা বসন। সম্ভবত বৃষ্টিতে ভিজেছে সারাটা ক্ষণ। মেঘের ফাঁক গলে উকি দেওয়া সূর্যের কৃষ্ণ রশিতে ঝলমল করছে তার পুরন্ত মুখ। হৃদমালাকে দেখা মাত্রই চোখ থেকে রোদ চশমা সরালো সে। সঙ্গে সঙ্গে চিরপরিচিত সেই মুখটা চোখের সামনে ভেসে উঠল হৃদমিলার। লোকটাকে দেখে প্রথমে বিমূঢ় বুদ্ধিভ্রষ্টের মতোই মেয়েটা পিছিয়ে গেল দুকদম। তারপর ঠিক একই গতিতে ছুটে এসে ছিটকে পড়ল তার বুকের উপর। কান্নার দমক কণ্ঠস্বর বুঝে আসছে মেয়েটার। কথাগুলো অস্পষ্ট, তবু রুহান কর্ণকুহর পৌঁছালো একটা অদ্ভুত স্নিগ্ধতা। হৃদমালা, আমি হৃদমালা। ক্ষণিক্ষণের বিলম্বতায়
সমস্ত সংকোচ ভুলে গেল রুহান। দুহাত বাড়িয়ে আগলালো সে মেয়েটাকে। কপালের উপর প্রকষ্ট এক চুমু খেয়ে জানান দিল, আমি রুহান, হৃদমালা রুহান। দুজনের মনে জ্বর বয়ে চলা সুপ্ত অনুভূতির প্রকাশের নিমিত্তেই বুঝি আকাশ ভেঙ্গে বৃষ্টি নামল। চোখের পলকে কাক বেজে হলো দুটো প্রাণ। ভালোবাসা ভালো লাগায় মাখামাখি হয়ে মন গহীনে বেজে উঠল সুরের। বসন্তের এক রুদ্র উজ্জ্বল সকালে প্রিসিলার সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে ট্রেনিং শেষে স্নোফ্লেক্স ম্যানরে ফিরে এসেছে ইয়াশ। গাছে গাছে তখন চেরি ব্লসমের মেলা, বাতাসে মিষ্টি সুবাস। বছর ঘুরে মেপল পাতাগুলো আবারও নতুন রূপ সেজেছে, প্রকৃতির সাথে মিলেমিশে সেজেছে প্রিসিলাও। একটা সফট বেবি পিঙ্ক কালারের ফ্রক পরেছে সে। লম্বা রেশমের মতো সোনালি চুলগুলো ছেড়ে দিয়েছে পিঠের উপর। সর্বশেষ টুটে সামান্য গ্লস লাগিয়ে আনার দিকে দৃষ্টিপাত করবে তখনই বাড়ির গ্যারেজ থেকে উচ্চস্বরে হর্নের শব্দ ভেসে এলো। আজ বহুদিন বাদে চিরচেনা লম্বরগিনি শব্দ পেয়ে বুকের ভেতর দগদগ করে উঠল প্রিসিলার। হর্নটা যে তাকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে তা আর বুঝতে বাকি নেই। সহসা সাজগুজ ফেলে রেখে উৎকণ্ঠা নিয়ে ছুটল মেয়েটা। সুদীর্ঘ লন পেরিয়ে ছুটে গিয়ে গাড়ির সামনে দাঁড়াতেই আচানক দুটো লম্বা হাত শূন্য তুলে নিল তাকে। পাখির পালকের মতো ছোট শরীরটাকে বাহুবন্ধন করে ঘুরাতে লাগলো নিমিষে। প্রিসিলার মাথা ঘুরে উঠল। অতর্কিত জড়িয়ে ধরল যুবকের প্রশস্ত কাঁধ। শব্দ করে চেঁচিয়ে উঠে বলল, থামো ইয়াশ, ভয় লাগছে তো আমার। সাহস্য থামল ইয়াশ, তবে কুল থেকে নামালো না। হাতের বাঁধন শিথিল করে মুখের কাছে মুখ হাসকি সরে বলল, বড় হয়ে গিয়েছিস। আমি তো বড়ই ছিলাম। কথাটা বলে টুট উল্টালো প্রিসিলা। বিপরীতে এক চিলতি কপট হাসির ঢেউ খেলে গেল ইয়াশের টুটের আঘাত। তৎক্ষণাৎ একটা চোখ ব্লিঙ্ক করে হিসিয়ে উড়ালো, আমার স্পর্শে আরও বড় হয়েছিস। প্রিসিলার লাল হয়ে গেল। ইয়াশের পিঠের আলতো চাপড় মেরে বলল, দেখ অসভ্য, আম হাংরি পিসি, লেট মি টেস্ট ইউ। কথাটা বলেই আচানক প্রিসিলার টুটের দিকে ঝুঁকে এলো ইয়াশ। বহুদিনের দূরত্ব শেষে প্রচণ্ড খরার এক পলসা বৃষ্টির মতো ধ্রুববিত হলো মন। প্রিসিলা দাতস্থ হলো, চোখ বুঝল প্রিয় পুরুষের মোহময় স্পর্শের প্রতীক্ষা। ঠিক সেই মুহূর্তে কাছাকাছি কারো উপস্থিতি টের পেয়ে চকিত গাড় ঘুরালো দুজন। দেখলো ওদের থেকে কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে আছে তুষার আর ফ্লুরা। পাপা মাম্মাকে দেখা মাত্র আস্তে করে প্রিসিলাকে কুল থেকে নামিয়ে দিল ইয়াশ। অতঃপর ধীরে ধীরে এগিয়ে গেল তাদের নিকট। সদা সাবলীল অবভুক্তদের রাখা তুষার চোখে আজ বিস্ময়। 6 মাসে আগের ববগুড়ের সন্ন্যসারা বেখালি ছেলেটা কি আমূল পরিবর্তন এসেছে। শারীরিক ফিটনেস আগের চেয়েও বেড়েছে। আপাতত স্তকময় পরিপাটি সাপ, টুটের কোনো রিং নেই, এলোমেলো চুলগুলো এখন ছোটো করে সাটা। সবসময় হুডি পরে ঘুরে বেড়ানো ছেলেটার গায়ে ধূসর রঙের ফর্মাল শার্ট, তার উপর গাঢ় রঙের বেস্ট। গলায় শোভা পেয়েছে কালো রঙের সুনিপুণ টাই। বিগত 6 মাসে যে ইয়াশিউবান অনেকটা পরিবর্তন হয়েছে তা আর বোঝার অপেক্ষা রাখে না। ইয়াশের কাছাকাছি আসতেই তুষারের দু চোখ গর্বে চিকচিক করে উঠে। মুখে কিছু বলার আগে ইয়াশ নিঃশব্দে জড়িয়ে ধরল তাকে। কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল তুষার। ছেলের সঙ্গে সেই ছোটোবেলায় এমন মধুর মুহূর্ত কাটিয়েছে সে। বড় হওয়ার পর থেকে ইয়াশটা কেমন গুটিয়ে নিয়েছিল নিজেকে। আজ হঠাৎ এমন করে জড়িয়ে ধরায় তুষারের বুকের ভেতর আনন্দের পাহাড় ভাঙল। রুদ্ধ শ্বাসে প্রশ্ন করল, তুমি রেগে নেই? সেই প্রশ্নের উত্তর দিল না ইয়াশ। উল্টো পাপাকে শক্ত হাতে আলিঙ্গন করে কৃতজ্ঞতা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, থ্যাংক ইউ পাপা, থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য মোস্ট প্রিসিয়াস গিফট ইন দ্য ওয়ার্ল্ড। নির্বৃত্তে হাসল তুষার। ছেলের পিঠের উপর আলতো চাপড় দিয়ে বলল, আই এম সো প্রাউড অফ ইউ চ্যাম্প, ট্রলি প্রাউড অফ ইউ ইট। তখন পাশ থেকে বেশি এলো ফ্লুরার অভিমানী কণ্ঠস্বর। পাপা ছেলে কি সুন্দর ভাব বিনিময় করছে, এদিকে আমি যে একটা মানুষ সাইডে দাঁড়িয়ে আছি সেটা কি কেউ খেয়ালই করছে না। ফ্লুরাই বলতে বাকি, তৎক্ষণাৎ এগিয়ে এসে তাকে কুলে তুলে নিল ইয়াশ। ফ্লুরা হকচকিয়ে উঠল, অধৈর্য গলায় বলল, কি করছো দুষ্টু ছেলে, মাম্মা পড়ে যাবে তো। আগে তুমি আমাকে কুলে নিতে, আর এখন আমি তোমাকে নিচ্ছি, সিম্পল। বলেই মাম্মা সমেত ঘরের দিকে হাঁটা ধরল ইয়াশ। যেতে যেতেই বলল, আজ তোমার সব কথা শুনবো, একদম বাধ্য ছেলে হয়ে, প্রমিস। সন্ধ্যা থেকে ইয়াশ ঘরের সামনে গুড়গুড় করছে প্রিসিলা। ভেতরে টিম মেম্বারের সাথে গেম খেলায় মত্ত হয়ে আছে মহারাজ। বউয়ের কথা মনেই নেই তার। আপাতত নিজের অস্তিত্ব মনে করানোর জন্য এই ঘরের সামনে পাইচারি করছে মেয়েটা। কিছুক্ষণ এদিক ওদিক করে দরজা সরিয়ে উকি দিল ভেতরে। সঙ্গে সঙ্গে কয়েকজোড়া অদ্ভুত চোখ কৌতূহলী নজর ঘুরে তাকালো ওর দিকে, যেন প্রিসিলা কোনো অন্য গ্রহের প্রাণ ভুলবশত পৃথিবীতে ল্যান্ড করে ফেলেছে। মেয়েটা অপ্রস্তুত হলো, সূক্ষ্ম একটা ডুব গিলে তাকালো চারিদিকে।
ভেতরে আলো নিবানো, মনিটর স্ক্রিনে কৃষ্ণ নীল আলোয় কারোর মুখ চেনা যাচ্ছে না ঠিক করে। তার বোতলে ক্রমাগত কানে ভেসে আসছে কিবোর্ডের টুংটং আওয়াজ। এখানে আসার পরেও ইয়াসের কোনো পাত্তা নেই, সে গেম খেলছে একইভাবে। ফলস্বরূপ হতাশ দীর্ঘশ্বাস ছাড়ল প্রিসিলা। মনমরা হয়ে দরজা বেঁচে সরে আসতে নিলেই অন্ধকারের মাঝে হঠাৎ কানে বেজে এলো ইয়াসের রাশবাড়ি কণ্ঠস্বর, রুমের দরজাটা খোলা রাখিস, রাতে আসবো। ইয়াসের কথা ওর টিম মেম্বাররা সব হই হই করে উঠল। কেউ তো টিপকুনি কেটে বলে উঠল, ছোটো বোনের রুমে তোমার কী কাজ ব্রো? ওদের হাসি ঠাট্টা শুনে রাগে দুঃখে শরীরটা রিরি করে উঠল প্রিসিলা। তৎক্ষণাৎ জুড়ে জুড়ে পা ফেলে ছাদের দিকে এগিয়ে যেতে যেতে দ্রুত গলা স্বীকারোক্তি করলো মেয়েটা, খোলা রাখবো না চাই, আসুক আজ আমার কাছে, খবর আছে। কার খবর আছে? পেছন থেকে হঠাৎ ইয়াসের কণ্ঠ শুনে চকিত লাফিয়ে উঠল প্রিসিলা। ব্রুতগ্রস্তের পেছন তাকিয়ে বলল, তুমি এখানে কোথায় যাচ্ছিস? বলবো না, তুমি যাও গিয়ে মেম্বার্সদের সাথে গেম খেলো। বলেই হনহনিয়ে সিঁড়ি ভেঙে রুফটপে উঠে গেল প্রিসিলা। ইয়াসও গেল ওর পিছু পিছু। বাইরে জোর হাওয়া দিচ্ছে, গাছপাতা পাগলের মতো উঠছে, আকাশে হাসিমাখা জ্যোৎস্না বিলাচ্ছে শুক্লকান্ত একদশী চাঁদ। চাঁদের অন্দ্রজালিক রূপ গলে গলে পড়ছে বাড়ির পাশের সবুজ বনবনানির গায়ে। প্রিসিলার কর্নিশা ঘেঁষে দাঁড়াতেই এক ঝাপটা রেশমি হাওয়া এসে অবাধ খেলতে শুরু করলো ওর সোনালি চুলগুলো নিয়ে। প্রিসিলা হাত বাড়িয়ে চুড়ো করে বাঁধতে আরম্ভ করে ওর হাতটা ধরে ফেললো ইয়াস। সঙ্গে সঙ্গে দৃষ্টিতে একরাশ কৌতূহল নিয়ে ঘুরে তাকালো মেয়েটা। ইয়াস প্রত্যুত্তর করলো, রূপাঞ্জলকে খোলা চুলেই মানায়। প্রিসিলা তর্ক করলো না, চুপচাপ চুলগুলো ছেড়ে দিয়ে ঘুরে তাকালো ইয়াসের দিকে। দৃষ্টির মিলন ঘটল দুজনার। প্রিসিলার শরীরে একটা সবুজ রঙের টি শার্ট ছিল, সেটা দেখে ইয়াস শান্ত গলায় প্রশ্ন করলো, আমার টি শার্ট পরে আসছিস কেন? তোমাকে মিস করছিলাম তাই। প্রিসিলার কথার বিপরীতে ইয়াস একটা ডাটিয়াল হাসি হেসে বলল, আমি তো সামনেই আছি, এখন তাহলে খুলে ফেল। ওর কথা শুনে নাকের পাটা ফুলিয়ে তপ্ত শ্বাস ফেলল প্রিসিলা। অন্যদিকে ঘুরিয়ে দাঁড়িয়ে দাঁত কটমট করে আওড়ালো, অসভ্য একটা। এরপর কিছুটা সময় নৈশব্দে অতিবাহিত হলো। বালিকার নাজুক মনে সুপ্ত অভিমান ডালপালা সরিয়ে আকাশ ছুলো এবার। মনে মনে নিজেকে নিজেই ধিক্কার দিল সে বুঝতে চায় না তাকে এত বোঝানোর প্রয়োজন কি। কে জানে কেন এত ভালো লাগে এই সন্ন ছাড়া মতিচ্ছন্ন এলোমেলো ছেলেটাকে। ওর স্বভাবের জন্যই বোধ হয় প্রিসিলা ওর প্রতি এতটাই আকৃষ্ট, যেমনটা ঈশানী ছিল এরিসের প্রতি। প্রিসিলার মতিভ্রমের বোধ হয়েছিল। ঠিক তখনই পেছন থেকে ডেকে উঠল ইয়াস, পেছনে ঘুর। না, ঘুরবো না। মেয়েটা একরুখা জবাব। ইয়াস এবার নিজেই ঘুরে এসে সামনে দাঁড়ালো ওর। রূপলি ছাদের ফিকে আলো ছেলেটার হাতে চকচক করছে একগুচ্ছ নীল রঙের ফুল। সেদিকে মন্ত্রমুগ্ধর মতো তাকিয়ে থেকে প্রিসিলা প্রশ্ন করলো, এগুলো কি? মাই ফেভারিট ব্লুবেল। কার জন্য? ফর মাই পার্সোনাল ব্লুবেল। ইয়াস একটু ভাব নিয়েই বলল কথাটা, সেটা আবার কে? পরপর প্রশ্নটা করে তির্যক দৃষ্টিতে ইয়াসের দিকে তাকালো প্রিসিলা। সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর বেশে এলো ইয়াসের অপাশ থেকে, এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর চোখের মেয়েটির। প্রিসিলার দৃষ্টি সুতল হয়ে আসে, মুখের আদলে লজ্জাভাব ছায়া পড়ল। তবুও মেকি একটা রাগ দেখিয়ে বলল, ঠিক আছে, পাঠিয়ে দাও তাকে। বলেই হনহন হাঁটা ধরল মেয়েটা। তৎক্ষণাৎ পেছন থেকে ওর কজিতে হেঁচকা টান দিয়ে নিজের ইস্পাত কঠিন বুকে এনে ফেলল ইয়াস। পেছন দিকে হাতটা শক্ত করে চেপে ওর মুখের কাছে মুখ নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, নাটক করছিস? বুঝিস না সেই মেয়েটাকে? না, বুঝি না। মেয়েটা তুই, শুধু তুই। আমি কি? ইয়াসকে রাগিয়ে দেওয়ার প্রচেষ্টা সদা তৎপর রমণী, কিন্তু ইয়াস আজকে রাগ দেখায় না, উল্টো প্রিসিলাকে শক্ত করে বুকে চেপে ধরল। আমার ধূসর জীবনে একটা মাত্র নীল রঙের ফুল তুই, মাই বিউটিফুল ব্লুবেল। আর এতক্ষণে ইয়াসের বুকের মাঝে আদুরে বিড়াল ছানার মতোই গুটিয়ে গিয়েছে প্রিসিলা। সেভাবেই ওর গায়ে নাক ঘষে প্রশ্ন করলো, আর? প্রিসিলার চুলের বাজে অগণিত চুমু খেলো ইয়াস। অতঃপর মহাচ্ছন্ন স্বরে প্রত্যুত্তর করলো, আর আই লাভ ইউ, রিয়েলি রিয়েলি লাভ ইউ। এই পুরো ঘটনা সিঁড়ির ঘরের কাছে দাঁড়িয়ে চুপিসারে দেখে গেল তুষার আর ফ্লোরা। দেখতে দেখতে হঠাৎ নিচু গলা স্বীকারোক্তি করল তুষার, তোমায় বলছিলাম না আমি যা করি খুব ভেবে চিন্তেই করি। বিপরীতে আচানক তার গালের উপর শব্দ করে চুমু খেলো ফ্লোরা। তুষার হকচকিয়ে উঠল, গাড় ঘুরিয়ে ফ্লোরার দিকে পূর্ণ দৃষ্টিপাত করে বলল, কি করছো? ছেলে মেয়েগুলো ওখানে। সে কথা গ্রাহ্য করল না রমণী। চোখে চোখ রেখে স্বামীর সঙ্গে নিবৃত্তে দৃষ্টি বিনিময় করল। অতঃপর সুদীর্ঘ আওড়ালো, তুমি বেস্ট তুষার জাওয়াদ, বেস্ট হাজব্যান্ড, বেস্ট পাপা, আর সর্বশেষ বেস্ট ফ্রেন্ড। ইয়েস, ইউ আর বেস্ট ফ্রেন্ড
ফর দ্য রেস্ট অফ মাই লাইফ।